জামাত ইসলামী এমপি গাজী নজরুল ইসলামের যে আপত্তিকর কাণ্ড, সেই কাণ্ডের বড় ধরনের প্রভাব পড়েছে জামাতের উপর, শিবিরের উপর। একটা ইনস্ট্যান্ট প্রভাব, পুরো প্রভাব, ফলাফল কি ক্ষতি হয়েছে এটা বিশ্লেষণ করে জামাতকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এটা থেকে শিক্ষা নিতে না পারলে এ ধরনের ঘটনার মুখে আরও পড়তে হবে, এবং এই ধরনের আনপ্লেজেন্ট ঘটনা, বিব্রতকর ঘটনা মাঝে মাঝে ঘটবে, যেহেতু মানুষের সংগঠন। কিন্তু স্মার্টলি ডিল করাটা অ্যাটলিস্ট এখান থেকে শিখতে হবে। এবং এই ধরনের ঘটনা ঘটলে ক্ষতিও হবে, বাট ক্ষতি মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্যে পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করতে হবে। আমি ক্ষতি নিয়ে আলোচনা করব, যে কি ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি পূরণ করার জন্যই এই আলোচনা। এই ক্ষতি যাতে মেকআপ করা যায় এবং ক্ষতি কি করলে কম হতো সেটাও আলোচনায় থাকবে। দর্শক, একটা ইনস্ট্যান্ট এখন তো আপনি তো আর ভোট মাপতে পারবেন না, এটা আমরা একটা স্পেকুলেটিভ কিছু কথাবার্তা বলতে পারবো, একটা অ্যাজাম্পশন করতে পারবো। বাট ইনস্ট্যান্ট যে ক্ষতি, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমাদের সাধারণ দর্শক বা অনেকের চোখে এটা ধরা পড়ার কথা না, কিন্তু বুদ্ধিভিত্তিক জগতে এটার একটা মারাত্মক প্রভাব ছিল, যে ক্ষতিটা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা চমৎকার আয়োজন ছিল, একটা বিরাট আয়োজন ছিল। এটাকে মহা আয়োজন বললেও ভুল হবে না। এই আয়োজনে লক্ষ লক্ষ লোক উপস্থিত থাকবে, বিষয়টা এরকম না, অল্প কিছু লোক। বাট ইন্টেলেকচুয়াল জগতে এটা একটা মহা আয়োজন, ক্রিয়েটিভ একটা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে আসলে সৃজনশীল, তার একটা প্রমাণ ছিল তাদের আয়োজন, যেটা 21শে জুলাই অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু স্কলারকে শিবির নিয়ে এসেছিল। দর্শক, হঠাৎ করেই কৌমিদের একটা অংশ, যেটাকে আমি ব্যাখ্যা করেছি জুলাই সনদকে ধামাচাপা দেওয়ার জন্য এটা বিএনপি এবং ভারতের একটা প্রজেক্ট, যে মাওলানা মওদুদি বা জামাতের আকিদা, এগুলো নিয়ে অযাচিতভাবে নাড়াচাড়া দেওয়া শুরু করেছে, যে মওদুদির আকিদা খারাপ, জামাতের আকিদা খারাপ। কখনো কখনো আকিদা নিয়ে কোনো কথা থাকে না, কখনো কখনো আকিদা নিয়ে কথা থাকে। আবার একটা সময় ছিল যে জামাতের আকিদা নিয়ে আহলে হাদিসরা পড়ে থাকতো সারাক্ষণ, জামাতের আকিদা খারাপ, জামাতের আকিদা খারাপ, জামাতের আকিদা খারাপ, মাওলানা মওদুদি এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু সে আহলে হাদিসটা ইরেলেভেন্ট, যার ফলে তারা আর জামাতের আকিদা নিয়ে কথা বলে না। এবং ইউনুসের আমলেও কিন্তু এই কওমি আলেম ওলামারা সবাই চুপ ছিল, কিন্তু হঠাৎ করেই তারা জামাতের আকিদা নিয়ে মাঠে নেমেছে। এটা জামাত বিরোধী একটা প্রজেক্ট। ওটা আসলে আকিদা বা এরকম কোনো ইখতিলাফি বিষয় না। যেসব বিষয়ে মাওলানা মওদুদিকে গালি দেওয়া হয় বা জামাতকে গালি দেওয়া হয়, এটা আসলে ইখতিলাফি কোনো বিষয় না। এইসব বিষয়ে জামাত বা কওমি আলেম ওলামাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। অযাচিতভাবে, কৃত্রিমভাবে পার্থক্যটা তৈরি করা হয়। তবে হ্যাঁ, এগুলো সত্য, মাওলানা মওদুদির কিছু থট ক্রিটিক করার সুযোগ আছে বা পর্যালোচনা করার সুযোগ আছে, যেগুলো নিয়ে স্টাডি হওয়া দরকার। এখন মাওলানা মওদুদিকে যারা গালি দেয় বা তার বিরুদ্ধে যারা সমালোচনা করে, তারা ঠিকমতো জানেই না যে মাওলানা মওদুদিকে কোন জায়গায় সমালোচনা করা যায়। তারা অযাচিতভাবে আদালতে সাহাবা এবং ইসমাতে আম্বিয়া, মেয়ারে হক, এগুলো নিয়ে আসে। এগুলো নিয়ে মাওলানা মওদুদির কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে যতটুকু ত্রুটি তার লেখায় আপনি দেখেন, ওটা অন্য যে কোনো ধারণা আলেমদের মধ্যে আছে, এটা একটা ইখতিলাফি বিষয়, বাট এটা মেজর কোনো প্রবলেম না। অথচ আপনি যদি মাওলানা মওদুদির ক্রিটিক করতে চান, আপনি মাওলানা মওদুদির হাকিমিয়া কনসেপ্ট, এই হাকিমিয়া কনসেপ্ট নিয়ে আপনি ব্যাপক পর্যালোচনা করতে পারেন, ক্রিটিক করতে পারেন। রাজনীতিতে মাওলানা মওদুদির চিন্তার সবচেয়ে বেশি রেলেভেন্স হচ্ছে হাকিমিয়া মতবাদ, অথচ এইটা নিয়ে এই সমালোচনা কোনো কথাই বলে না। এবং যারা বুঝুক না বুঝুক, কওমি অনেক ছোট আন্ডা বাচ্চা মাওলানা মওদুদিকে গালি দেয়, বুঝুক আর না বুঝুক, তারা কিন্তু হাকিমিয়া মতবাদ কি বা হাকিমিয়া কনসেপ্টটা কি মাওলানা মওদুদি, এটা নিয়ে বলতেই পারে না। তারা আছে মেয়ারে হক, ইসমাতে আম্বিয়া, যে বিষয়ে কওমিদের সাথে মাওলানা মওদুদির কোনো ইখতিলাফই নেই, মৌলিক কোনো ইখতিলাফ নেই। যে অর্থে সাহাবা ইকরামদের মেয়ারে হক মনে করে কওমিরা, ওই অর্থে জামাতও সাহাবীদেরকে একই সম্মান দেয়, কিন্তু শব্দ প্রয়োগের কিছু পার্থক্য আছে। তারা বলে যে সরাসরি মেয়ারে হক, আর জামাত বলে যে হকের মানদণ্ডে উত্তীর্ণ সাহাবীরা। তো একই তো কথা হয়ে গেল, পার্থক্যটা কি? আর সাহাবীদের কিছু কার্যক্রম নিয়ে পর্যালোচনা কওমি আলেম ওলামারাও করে, জামাতের লোকজনও করে। এর মানে এই নয় যে অমুক সাহাবী ভুল করেছে, এটা ভুল ধারণা, এটা পর্যালোচনা। এক সাহাবী আরেক সাহাবীর সাথে ইখতিলাফ করেছে, এখন এটা কিতাবে থাকলে কি ভুল ধরা হয়? এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে হাকিমিয়া। তো এই হাকিমিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির
একটা আলোচনার আয়োজন করেছে, একটা সেমিনার, যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন আলোচককে তারা নিয়ে এসেছে। আমি একটু খবরটা দিই আপনাদেরকে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মাওলানা মওদুদীর হাকিমিয়াত ও সার্বভৌমত্বের সওয়াল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 21 তারিখের কথা, 21 জুলাই। মানে যেই দিনটা পুরোটা দিন রাজনীতির একমাত্র আলোচ্য বিষয় ছিল সাতক্ষীরার এমপি কাজী নজরুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর উসামা আল আজমি, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার, এবং তাহা তারিক, ডক্টরাল ফেলো, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। এছাড়া আরো অনেক হেভিওয়েট আলোচক উপস্থিত ছিলেন। তো এরকম বিশ্ববিখ্যাত তাত্ত্বিকদের নিয়ে এসেছেন এবং অসাধারণ আলোচনা হয়েছে। আমি কয়েকটা এপিসোড শুনলাম, জ্ঞান গর্ব আলোচনা। মাওলানা মওদুদীকে যারা গালি দেন, কওমিদের যারা সমালোচনা করেন, তাদের 5 বছরের গালিতে তাকে নিয়ে যতটুকু পর্যালোচনা তার চেয়ে বেশি আলোচনা এখানে হয়েছে। এখানে অনেক এলেম আছে, এটা নিয়ে অনেক আলোচনা হওয়ার কথা এবং ছোট ছোট ক্লিপস গুলো ছড়িয়ে পড়ার কথা। জামাতের লোকজন মনোযোগ দিয়ে শুনবে, আমরা সেটা নিয়ে কথা বলবো, অনেকগুলো এপিসোড বানাবো, ছোট্ট ছোট লাইন নিয়ে আমরা পর্যালোচনা করব, রিথিঙ্ক করব, থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপগুলোতে আলোচনা হবে। জামাতপন্থী যারা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা হবে এবং চিন্তার জগতের উপর একটা প্রভাব পড়বে। কওমি আলেম ওলামারা কেউ কেউ জবাব দিবে, কেউ কেউ ধন্যবাদ দিবে। এভাবে একটা আলোচনা, এভাবে এটার একটা ডমিনেন্স থাকার কথা ছিল, কিন্তু না, এই আলোচনা মানুষ শুনছেও না। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রচার করছে, ওটার প্রতি মানুষের আকর্ষণ একটাই, শুধু গাজী নজরুল ইসলাম। ইটস ভেরি নর্মাল। তো দেখেন যে এত বড় একটা তাত্ত্বিক আয়োজন, জ্ঞানগত ইন্টেলেকচুয়াল জগতে একটা মহা আয়োজন শিবিরের, সেই যুক্তরাষ্ট্র, কাতার থেকে ইসলামিক স্কলারদের নিয়ে এসেছে, তরুণ স্কলার। তাদের এই আয়োজনের কোনো প্রভাব, তাসির জাতির উপর পড়ল না। এমনকি যারা ওখানে আলোচনা করেছে, যারা শুনেছে, তারাও বসে বসে ফেসবুকে গাজী নজরুল ইসলামের খবর স্ক্রল করছে। এবং যারা শিবিরে যারা আলোচনা করেছে, মহিউদ্দিন থেকে শুরু করে আরো যারা কাজী আশিক, তাদের মাথার মধ্যেও মনে হয় গাজী নজরুল ইসলাম করেছে। এবং পুরো জামাতের উপর একটা ভয়াবহ প্রভাব পড়েছে এই গাজী নজরুল কাণ্ডের। ভোটের আমি একটা উদাহরণ কয়েকটা আলোচনা দিয়েছি। জামাতের 3 কোটি ভোট যদি 20 জুলাই থেকে থাকে, তাহলে সেটা 2 কোটি হয়ে গেছে। এবং জামাত নেতাদের স্ত্রীরাও তাদেরকে সন্দেহ করছে যে তোমাদের সেকেন্ড কেউ আছে কিনা, গোপন স্ত্রী আছে কিনা, বা এরকম গার্লফ্রেন্ড আছে কিনা। এবং আলেম ওলামা, ইসলামপন্থীদের ক্রেডিবিলিটি সমাজে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অথচ আলেম ওলামা, জামাত নেতা, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে ফ্রেশ, ভেজাল মুক্ত যদি কেউ থেকে থাকে। কিছু ভুল ত্রুটি, সামগ্রিক কালেকটিভ ডেভিয়েশন আছে কওমি আলেমদের মধ্যে, আলী আলেমদের মধ্যে, জামাতিদের মধ্যে, চরমনের মধ্যে, সবার মধ্যে আছে। সে হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা, এরকম তাদের নিয়ে কত কাণ্ড শুনেছেন না? এগুলো আছে, থাকা উচিত না, কিন্তু সেকুলারদের চাইতে হাজার লক্ষ গুণ কম ফ্রেশ থাকলে আলেম ওলামারই আছে। এই যে কওমি মাদ্রাসায় বলাৎকার নিয়ে কথা বলা হয়, কওমি মাদ্রাসায় যতটা বলাৎকার হয়, এই গে সেক্স হয়, তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি হয় সেকুলার প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়, কলেজে। সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এটা নিয়ে কথা। কারণ আলেম ওলামাদের কাছ থেকে মানুষ এগুলো প্রত্যাশা করে না। এই জন্যে পুরো আলেম সমাজ, ইসলামপন্থীরা এখন প্রশ্নবিদ্ধ, এবং তাদেরকে দেখলে মানুষ সন্দেহ করে, অটোমেটিক রেসপেক্টটা চলে আসে না। বড় বড় দাড়ি দেখলেই একটা রেসপেক্ট চলে আসে। দোকান বা শপিং এ গেলেও এই বড় দাড়ি বা জুব্বা দেখে তাদের কাছে যেতাম, কিন্তু এখন কেমন যেন সবার কাছে মনে হবে যে এই লোকের হয়তো বা দ্বিতীয় কেউ থাকতে পারে, বুড়ো মানুষ, তাতে কি। এবং জামাতের মূল ক্যাপিটাল প্রশ্নবিদ্ধ, মূল ক্যাপিটাল হচ্ছে সততা, সৎ চরিত্র। অর্থাৎ মহা ক্ষতি হয়ে গেছে।